হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে গেছে। তো আমরা এবিটিএ টেস্ট পেপার সলিউশন করব 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। এবিটিএ টেস্ট পেপারের আমরা আজকে অনেক পেজে আছে। আজকে আমরা পেজ নাম্বার 995 995 পাতার যে ম্যাথের কোশ্চেনটা আছে সেই ম্যাথের কোশ্চেনটা আজকে সলভ করব। পেজ নাম্বার এবিটিএ টেস্ট পেপার সলিউশন মাধ্যমিক 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার সলিউশন পেজ নাম্বার 995 995 পাতার যে ম্যাথের কোশ্চেনটা আছে সেটা সলভ করবো একের দাগের এক থেকে। প্রথমত 36 নাম্বার যে শর্ট কোশ্চেন, সেই শর্ট কোশ্চেনটা আগে সলভ করে নেবো। তাহলে দেখো একের দাগের একেরটা কি বলছে এখানে। একের দাগের একের কোশ্চেন বলা আছে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ। তাহলে বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ চেয়েছে। তাহলে কত হবে? 10% সরল সুদের হারে এ টাকার বি মাসের সুদ, চারটা অপশন আছে। তাহলে 10% বি মাস ইজ ইকুয়াল টু কত বছর? বি বাই 12 বছর, ঠিক আছে। তাহলে সরল সুদ পিআরটি বাই 100, পি মানে এ টাকা, বি মাস মানে বি বাই 12 বছর, পিআরটি 10% হারে বাই 100, এত টাকা শূন্য শূন্য কেটে গেল। তাহলে কি হচ্ছে এটা? এ বি বাই 12টা নিচে চলে আসবে, 12 × 10 এত টাকা। এইটা হয়ে যাচ্ছে এ বি বাই 120। তাহলে এ টাকার বি মাসের সুদ হচ্ছে এ বি বাই 120 টাকা। এ টাকার বি মাসের সুদ এ বি বাই 120 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো হলো এটা। তাহলে এটা কোন অপশন হচ্ছে? এটা এ বি বাই 120 আছে, অপশন বি। তাহলে অপশন বি সঠিক উত্তর, ঠিক আছে। অপশন বি সঠিক উত্তর। এটা অপশন বি একের দাগেরটা, এ বি বাই 120 টাকা। দুইয়েরটা দেখো, দুইয়েরটা বলছে 4x² - 4x + 1 = 0 সমীকরণের নিরূপক কত? দেখো এখানে সমীকরণ হয়ে যাচ্ছে 4x² + 4x - 4x + 1। দুইয়েরটা -4x + 1, নিরূপক কত হয়ে যায়? b² - 4ac নিরূপক। এখানে a এর মান 4, b এর মান -4, c এর মান 1। তাহলে b² এখানে -4² -4ac, 4 এর মান 4, c এর মান 1, এটা হচ্ছে নিরূপক। -4² 16, আর এটা -4 4 16, 1 16। তাহলে 0 হয়ে যাচ্ছে, নিরূপকের মান 0। এখানে কি বলেছে? বলেছে নিরূপক কত? এ অপশনে 0 আছে, বি 16, সি 32, ডি 8। তাহলে অপশন এ 0। তিনেরটা দেখো, তিনেরটা বলছে এই চিহ্নটা দেয়া আছে, চিহ্নটির অর্থ, এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা। চারটা অপশন আছে, দেখো অপশন কি কি আছে। অপশন আছে বিয়োগ, বিতে সমষ্টি, সিতে গুণ, আর ডি অপশন আছে ভাগ। তাহলে বি অপশনটা উত্তর, এটা সমষ্টি সবাই জানো। অপশন বি সমষ্টি সঠিক উত্তর। চারেরটা দেখো, চারেরটা বলছে একটা তথ্য দেয়া আছে, দেখো তথ্য যেটা আছে 12 11 14 12 14 12 11 14 12 14, তারপরে কত আছে? 12 11 14 12 14 x11, এই তথ্যটা আছে। এখানে কি বলেছে? এখানে বলেছে যে রাশি তথ্যের সংখ্যাগুরু মান 14 হলে x এর মান হবে, সংখ্যাগুরু মান মানে কি? সংখ্যাগুরু মান মানে যে মানটা সবচেয়ে বেশি বার আছে সেটা সংখ্যাগুরু মান। এখানে দেখো 11 আছে দুবার, 14 আছে দুবার। তাহলে যদি 14 14টাকে সংখ্যাগুরু হতে হয় অবশ্যই 3 বার থাকতে হবে, তার মানে এক্সটাকে 14 হতে হবে। এক্সটা 14 হলে এইটা 3 বার, 14টা 3 বার হয়ে যাচ্ছে, তাহলে তখন সংখ্যাগুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এক্সটাকে এখানে 3 বার হতে হবে, তাহলে এক্স এর মান 14 হতে হবে। এক্স এর মান 14 হতে হলে এখানে তাহলে কোন অপশনে আছে এটা? এটা অপশন ডি তে আছে 14, অপশন এ 11, অপশন বি 12, অপশন সি 17, অপশন ডি 14। অপশন ডি 14। 5 6। পাঁচেরটা দেখো কি বলেছে। পাঁচের বলে দিয়েছে tan θ + cot θ হলে এটা tan θ + cot θ = 1 হবে।
হলে ট্যান টু দি পাওয়ার এখানে আছে 13 প্লাস কট টু দি পাওয়ার 13 এর মান, এটা ট্যান থিটা প্লাস কট থিটা দেওয়া নেই, এটা হবে ট্যান থিটা প্লাস কট থিটা 1 হলে এটা 1 হবে, বইয়ে ঠিক করে নেবে। এইটা হয়ে যাবে ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা ট্যান থিটা লসাগু হয়ে যাচ্ছে, এটা লসাগু করলে এটা গুণ হয়ে যাবে ট্যান 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 স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, আচ্ছা 1 হলেও হবে না, এটা 2 হবে, এই মানটা 2 হবে, 2, তাহলে 2 ট্যান থিটা, বা এটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, কারণ ট্যান থিটা প্লাস কট থিটা এখানে কিছু বলাই নেই, শুধু বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা হলে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 হবে এখানে হলে, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 কি হয়ে যাবে, ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 হলে কট থিটার মান কত, কট থিটা মানে 1 বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 1 ইজ ইকুয়াল টু 1, তাহলে ট্যান এর মানও 1 কট এর মানও 1, ট্যান থিটার মানও 1 কট থিটার মানও 1, তাহলে ট্যান টু দি পাওয়ার 13, এটা 2 নম্বর অঙ্ক যদিও 13 থিটা আর কট টু দি পাওয়ার 13 থিটা, তার মানে এটা 1 বসালে 1 এর পাওয়ারে 13, 1 এর পাওয়ারে 13, 1 এর পাওয়ারে 13 মানে 1, 1 এর পাওয়ারে 13 মানে 1, 1 প্লাস 1 2 আসছে এর মান। ঠিক আছে, 2 অ্যান্সার হচ্ছে এখানে। দেখো অপশন বি তে আছে 2, অপশন বি হয়ে যাচ্ছে 2, দেখে নাও অপশন বি 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 6এরটা কি বলেছে, 6এরটা বলা আছে যে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস বলেছে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, ক্ষেত্রফলের সূত্র, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4/3 পাই আর কিউব, তাই তো না, এটা গোলকের 4/3 পাই আর কিউব হচ্ছে আয়তনের সূত্র। কি বলেছে, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে ঠিক আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করছি আমরা, আর তার সঙ্গে কি বলা আছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে বলা আছে এখানে গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস বলা আছে, তার মানে এস এটাও চেয়েছে, এটা তার মানে ভি এর মান, আয়তনটা বলা আছে, আর এস ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার। এবার কি চেয়েছে দেখো, এখানে যেটা চেয়েছে কি চেয়েছে, এস কিউব বাই ভি স্কোয়ার এর মান, 4টা অপশন আছে কোনটা আছে দেখি, এস কিউব বাই ভি স্কোয়ার, এস কিউব বাই ভি স্কোয়ার, এস কিউব মানে এইটার কিউব, তার মানে এইটা 3 বার, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার 3 বার, আর ভি স্কোয়ার মানে এটা 2 বার, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, 4 4 কাটলো, এই একটা 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, পাই পাই কেটে গেল, এইটা আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার, তার মানে 8 টু দি পাওয়ার 6, আর এখানেও 8 টু দি পাওয়ার 6, 3টা উপরে চলে যাবে, দুটো 3, 3 3 9, 9 ইন্টু এই একটা 4 আছে 4 পাই, তাহলে হয়ে যাচ্ছে 36 পাই হয়ে যাচ্ছে, 36 পাই অ্যান্সার আসছে। দেখো কোন অপশনে আছে এটা 36 পাই, অপশন সি তে আছে 36 পাই, তাহলে অপশন সি 36 পাই, এটা সঠিক উত্তর হলো। ঠিক আছে, অপশন সি 36 পাই। এবার দেখো অপশন সি 36 পাই অ্যান্সার। 1 দাগের কমপ্লিট হলো, আমরা 2 দাগে যাবো। এবার দেখো নাও প্রত্যেকটা প্রসেস, এইটা আর স্কোয়ার আর স্কোয়ার আর স্কোয়ার, 3টে আর স্কোয়ার গুণ করলে কি হয় 8 টু দি পাওয়ার 6, আর এটা আর কিউব ইন্টু আর কিউব, দুটো আর কিউব পারে পারে যোগ হয়, 3 আর 3 6, আর এর মানটা পুরোপুরি কেটে যাচ্ছে উপর নিচে। এবার দেখো এরপর 2 দাগে শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ বলছে বার্ষিক 20% হারে পি টাকার 6 মাস অন্তর সুদ প্রদেয় হলে 1.5 বছরের মানে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ চেয়েছে পি টাকার, তাহলে 20% হারে কত হবে, এটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস, তাহলে এইটা আর বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, আর পার্সেন্ট হারে বলেছে তো, সেটা যেহেতু 6 মাস হারে হয়েছে 6 মাস অন্তর, আচ্ছা 20% হারে বলেছে, তার মানে 20/2
20/2 এটা 10 হয়ে যায়, ঠিক আছে। যেহেতু 6 মাস আরে দুটো 6 মাসে 1 বছর, তাই ওটাকে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, যেহেতু দুটো 6 মাসে 1 বছর, তাহলে এটা 10 হয়ে গেল। 20টা 2 দিয়ে ভাগ হয়ে 10, হ্যাঁ, বাই p × 1 + r/100 পাওয়ারের 2 কিন্তু 1.5 বছর মানে 3/2। এইটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, এটা যে আসবে, এইটা কাটলো, একটা শূন্য কাটলো, ইজ ইকুয়াল টু p × 1 + 1/10 তার কিউব, এত টাকা। এটা সমূল চক্রবৃদ্ধি। এটা p × 10 11 তার কিউব, তাহলে হয়ে যাচ্ছে 1331p বাই 1000। এইটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত? এইটা থেকে 1331p বাই 1000 মাইনাস p, এইটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। বিয়োগ করলে 1000, 1331p মাইনাস 1000p ইজ ইকুয়াল টু 331p বাই 1000, এইটা, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে হবে এই মানটা, হবে শূন্যস্থানে এই মানটা হবে, ঠিক আছে। থ্রি 331p বাই এত টাকা সমূল চক্রবৃদ্ধি। 2-এরটা কি বলেছে? 2-এরটা বলেছে যে xy ইজ ইকুয়াল টু k, তাহলে k লেস দেন 1, k লেস দেন 1, a লেস দেন 0, xy ইজ ইকুয়াল টু k, k লেস দেন 0 বলেছে, তার মানে -2 -3 এরকম কিছু একটা। তাহলে বলেছে কি বলেছে, বলা আছে x বাড়লে y এর মান ড্যাশ। তাহলে এটা আমরা একটা যা হোক ভাবছি যে xy ইজ ইকুয়াল টু মনে করো -2 বা -1, -1ই যদি নিই আমরা, তার মানে -1 যদি হয় তাহলে xy ইজ ইকুয়াল টু -1 যদি হয় তাহলে x ইজ ইকুয়াল টু -1/y হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু মাইনাস আছে, যে এইটা পজিটিভ হলে কি হয়, এইটা বাড়লে এইটা কমে, কিন্তু যেহেতু মাইনাস আছে এইটা বাড়লে ওটাও বাড়বে, একই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বলেছে x বাড়লে y কি হবে, y বাড়বে, যেহেতু মাইনাসটা দেওয়া আছে। মাইনাসটা যেহেতু, যদি মাইনাসটা না থাকে আমরা কি করি, যে xy ইজ ইকুয়াল টু x, তাহলে আমরা x প্রপোর্শনাল টু 1/y বলি। মাইনাসটা থাকার কারণে তা আবারও তার অপোজিট হয়ে যাবে, আবারও তার অপোজিট মানে এটা বাড়লে ওটাও বাড়বে, এরকম সম্পর্কে চলে আসছে। তারপর একটা বলেছে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কত সমকোণ? আমরা কি জানি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাই তো। পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 2/পাই সমকোণ, 2/পাই সমকোণ, 2/পাই সমকোণ। চারেরটা কি বলছে, একটি শ্রেণীর নিম্নসীমা এল, নিম্নসীমা মনে করো এল, এইখানে ঊর্ধ্বসীমা আমরা ধরে নিচ্ছি পি, ঠিক আছে, ঊর্ধ্বসীমা পি ধরে নিচ্ছি। এখানে বলেছে মধ্যমান এম, ঊর্ধ্বসীমাটা বের করতে বলছে। মধ্যমান যদি এম হয়, এমটা কার সঙ্গে সমান, এম ইজ ইকুয়াল টু এই যে ঊর্ধ্বসীমা প্লাস নিম্নসীমা বাই 2, তার মানে পি এর মানটা কত হচ্ছে, পি প্লাস এল ইজ ইকুয়াল টু 2m, তাহলে পি এর মান 2m মাইনাস এল, পি এর মান হয়ে যাচ্ছে 2m মাইনাস এল। এখানে শূন্যস্থানে প্রত্যেকটাই শূন্যস্থান পূরণ হচ্ছে, 2m মাইনাস এল এইটা আসছে, ঠিক আছে, পি এর মান। এবার কি বলছে তারপরেরটা, 5-এরটা, একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলা হয়। একটি সরলরেখা একটি বৃত্তকে দুটো বিন্দুতে ছেদ করলে সেটা জ্যা, তো অবশ্যই জ্যা হয়ে যায়। এই যে একটা সরলরেখা বৃত্তের এইভাবে যাচ্ছে, দুটো বিন্দুতে ছেদ করছে, জ্যা দুটো বিন্দুতে ছেদ করে, জ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, 2-এর দাগের কমপ্লিট হলো, দেখো 5টাই ছিল। নেক্সট দেখো 3-এর দাগে যাব। তিনের দাগের কি বলেছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর মূল্য কত হবে? 2 বছর পর মূল্য বলেছে 81 টাকা। আচ্ছা, সত্য মিথ্যা লিখতে বলেছে। 3-এর দাগের একটা দেখো, যেটার দ্রব্যর 100 টাকা মূল্য ছিল
10% হ্রাস পেয়েছে। একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। যখন 10% এর উপর হ্রাস পাচ্ছে, 100 টাকা নিশ্চয়ই 10 টাকা কমবে, তাহলে 1 বছর পর মূল্য হয়ে যাচ্ছে 100 থেকে 10 কমে 90 টাকা। তারপর যখন কমছে, যে 90 টাকা 10% কত, 90 টাকা 10% হয়ে যাচ্ছে 90 ইন্টু 10/100। এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, তাহলে 9 টাকা হয়ে যাচ্ছে, 9 টাকা। তাহলে 90 থেকে 9 টাকা বিয়োগ করলে এটা হয়ে যাচ্ছে 81 টাকা। পরপর 2 বছর কমার পর দ্রব্যটির মূল্য থাকবে 81 টাকা। ঠিক আছে, তার মানে 81 টাকাই বলা আছে। তাহলে প্রথমটা সত্য। সত্য। 2 এরটা দেখো, 2 এরটা বলেছে যে a proportional 1/b, b proportional 1/c হলে a proportional 1/c হবে। আচ্ছা, a proportional 1/b, তার মানে a is equal to k1/b, b proportional 1/c, b is equal to k2/c। এবার b এর মানটা এখানে পুট করে দিচ্ছি, a is equal to k1/k2/c, তাহলে a is equal to k1 into c/k2, তাহলে a is equal to k1/k2 into c, তাহলে a proportional to c হয়ে যাচ্ছে, কিন্তু দেয়া আছে a proportional to 1/c। দেখো সহজ নিয়মে এটা বের করে দিয়েছি। ঠিক আছে, a proportional to c, কিন্তু দেয়া আছে a proportional to 1/c হবে, তাহলে যেটা দেয়া আছে সেটা মিথ্যা দেয়া আছে, ভুল দেয়া আছে। 3 কি আছে দেখো, কি বলছে 3 একটা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি, 3 একটা বলছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা উপপাদ্য আছে, উপপাদ্যের স্টেটমেন্টটা শুধুমাত্র তুলে দিয়েছে, একদমই সত্য। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। 4টা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি। এবিসি সমকোণী ত্রিভুজ, এইটা মনে করো সমকোণী ত্রিভুজ, এইটা সমকোণ, এ কোণ 90 ডিগ্রি, এ কোণটা মনে করো 90 ডিগ্রি, এটা বি সি। এবার বি আর সি এর মান যে সমান হবে সেরকম কিছু বলেনি, শুধু এবিসিটা বলে দিয়েছে। এবিসি সমকোণী ত্রিভুজের বলেছে এ কোণ 90 ডিগ্রি, তাহলে বি আর সি যদি সমান হয় তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু সাইন সি হবে, কিন্তু বি আর সি তো সমান কিছু বলেনি, সাইন বি ইজ ইকুয়াল টু সাইন সি যে হয়ে যাবে অটোমেটিক্যালি। শুধুমাত্র কি বলা আছে, এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি হলে সাইন বি ইজ ইকুয়াল টু সাইন সি আছে। সাইন বি ইজ ইকুয়াল টু সাইন বি, এটা লম্ব অতিভুজ, একটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর একটা ভূমি বাই অতিভুজ, তাই তো। আচ্ছা, সাইন বি এর সাপেক্ষে এখানে কি বলছে, সাইন বি ইজ ইকুয়াল টু সাইন সি হবে, তাই তো। এ বি সি সমকোণী ত্রিভুজ, এবার বি আর সি কোণের মান সমান নয়, কোনো কন্ডিশন দেয়া নেই যে সমান হবে, যেহেতু সমান হওয়ার কোনো কন্ডিশন নেই, তাই আমরা এটাকে সাইন বি ইকুয়াল টু সাইন সি হবে, এটাকে আমরা মিথ্যাই বলবো। কারণ যে সাইন বি ইকুয়াল টু সাইন সি হবে তার কোনো নির্দিষ্ট কন্ডিশন নেই, এটা হতেও পারে নাও হতে পারে, তাই আমরা যেহেতু নাও হতে পারে তাহলে মিথ্যার দিকেই আমরা যাব, মিথ্যার কন্ডিশনটাই লিখবো। ঠিক আছে, কারণ যদি সব সময় যে হবেই এরকম যদি কন্ডিশন পেয়ে যেতাম তাহলে সত্য লিখতাম। তারপরে বলেছে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস 2d, উচ্চতা h/2, ব্যাস 2d, উচ্চতা h/2, ব্যাস 2d হলে ব্যাসার্ধ d হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ d। আচ্ছা, এটা লম্ববৃত্তাকার শঙ্কু, এইটা হচ্ছে d, 2dটা d হয়ে গেল, এইটা h/2, এলটা এটা কি বলেছে, এল বলেছে নিশ্চয়ই, এটা বলেছে তির্যক উচ্চতা l/2, এটা l/2, তাহলে সম্পর্কটা কি হয়ে যাচ্ছে, এইটা স্কোয়ার, l²/4 ইজ ইকুয়াল টু h²/4 প্লাস d স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে l² ইজ ইকুয়াল টু h² প্লাস 4d স্কোয়ার, এইটা আছে। তার মানে হয়ে যাচ্ছে 4d স্কোয়ার প্লাস h² ইজ ইকুয়াল টু l², এইটা 4টা l² হয়ে যাচ্ছে, এইটাই আসছে, এটাই বলা আছে, তার মানে সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, সত্য হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ, তো এইটা অতিভুজ হয়ে যাচ্ছে, একটা লম্ব আর একটা ভূমি, এই কোণের সাপেক্ষে একটা লম্ব বাই অতিভুজ, বি কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, এইখানে একটা হচ্ছে সাইন বি, এটাও লম্ব বাই অতিভুজ। এটা কিন্তু সত্য নেওয়া যেতে পারে, ঠিক আছে, দুটোই আসতে পারে এখানে। ঠিক আছে, এটা আমরা আপাতত মিথ্যাই নিয়ে রাখছি। আচ্ছা, এরপর দেখো
কি বলেছে, বলেছে কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 10, একটা পরিসংখ্যা বিভাজন, সেই পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 10 বলে দিয়েছে, তাই তো। একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা 10, যৌগিক গড় 10 হলে সংখ্যাগুলোর মানও 10 হবে। একটা সম্পর্ক আছে, সংখ্যাগুলোর মান ইজ ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা। এটা সংখ্যাগুরু মান, তোমাদের একটা সূত্র আছে, সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা, মধ্যমার মান 10 বলা আছে, 3 ইন্টু মধ্যমা হয়, 3 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, তাই তো, যৌগিক গড়ও 10 বলা আছে, মাইনাস 2 ইন্টু 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 30 মাইনাস 20 10, তাহলে সংখ্যাগুলো মানও 10 আসছে, এটাই বলা আছে যে সংখ্যাগুলো মান 10, এটাই বলা আছে, তার মানে এটা সত্য, যেটা বলা আছে সেটা সত্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট, 4-এর দাগে যাবো এবার আমরা। 3-এর দাগে 6টা ছিল, কমপ্লিট হলো। এইখানে 2-এর দাগেরও 6টা দেওয়ার কথা, কিন্তু 2-এর দাগের দেখছি 5টা দিয়েছে, 2-এর দাগেরও 6টাই দেওয়ার কথা, 2-এর দাগের 5টা কোশ্চেন দিয়েছে শূন্যস্থান পূরণে। আচ্ছা 4-এর দাগে শুরু করছি, দেখো 4-এর দাগের 1-1টা, 4-এর দাগের 1-এর কোশ্চেন পড়ছি, দেখো 4-এর দাগের 1-এর কোশ্চেন আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি মাধ্যমিক 2025-এর জন্য, পেজ নাম্বার 995 পাতায় যে কোশ্চেন পেপারটা আছে সেটা সলভ করছি। আচ্ছা 4-এর দাগের 1-1টা, কোন স্থানের লোক সংখ্যা 13,310 জন ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে। ধরি জনসংখ্যা বৃদ্ধির হার, লোক সংখ্যা বৃদ্ধির হার, এটা 2 নম্বরের কোশ্চেন, তাই 2 নম্বরের মতো করে লিখে বুঝিয়ে করতে হবে। ধরি লোক সংখ্যা বৃদ্ধির হার, ধরি লোক সংখ্যা বৃদ্ধির হার 8%, এটা ধরে নিলাম। আচ্ছা এটা ধরার পর এখানে কি বলেছে, কোন স্থানের লোক সংখ্যা 13,310 জন, কোন স্থানের লোক সংখ্যা 13,310 জন, কোন স্থানের লোক সংখ্যা 13,310 জন। আচ্ছা বৃদ্ধি হার 10% ধরে নিয়েছি, 3 বছর পর 17,280 জন হয়, 3 বছর পর লোক সংখ্যা 17,280 জন হয়, ঠিক আছে, 3 বছর পর লোক সংখ্যা 17,280 জন হয়। এবার দেখো তাহলে এই যে 8% হারে বৃদ্ধি পাচ্ছে, সমহার বৃদ্ধির অঙ্ক এটা, তাহলে 8% হারে বৃদ্ধি পেলে, 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর লোক সংখ্যা হবে, লোক সংখ্যা হবে বলে আমরা বের করে নিয়ে সেইটার সঙ্গে এই মানটা সমান করে দেবো শর্তানুসারে বলে, হয়ে যাবে এই যে বর্তমানে আছে 13,310 ইন্টু 1 প্লাস r/100 তারপরে 3 এতজন, শর্তানুসারে এইটার সঙ্গে আর এইটা সমান হবে, তাই তো। অতএব শর্তানুসারে 13,310 ইন্টু 1 প্লাস r/100 তারপরে 3 ইকুয়াল টু 17,280, এইটা আসছে দেখো, ঠিক আছে। বা এখানে কি হচ্ছে 1 প্লাস r/100 তারপরে 3 ইজ ইকুয়াল টু 17,280 বাই 13,310, 0 0 কেটে দাও, 0 0 কেটে দিলে এখানে কি হয়ে যাচ্ছে, বা যে মানটা আসছে 1 প্লাস r/100 তারপরে 3 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 12 আর এটা 11, 12-র পরে কিউব হলে 1728 হয়, আর এখানে 1728 পড়ে আছে 0 0 কেটে যাওয়ার পর, আর এখানে 11-র পরে কিউব হলে এইটা হয়, তাহলে উভয় দিকে কিউব যদি তুলে দিই 1 প্লাস r/100 ইজ ইকুয়াল টু 12/11, বা r/100 ইজ ইকুয়াল টু 12/11 মাইনাস 1, বা r/100 ইজ ইকুয়াল টু 11 লসাগু 12 মাইনাস 11, বা
r/100 ইজ ইকুয়াল টু 1/11 আসছে, বা r ইজ ইকুয়াল টু 100/11, বা r ইজ ইকুয়াল টু 9.1/11। তাহলে লোক সংখ্যা বৃদ্ধির হার 9.1/11% হচ্ছে। ঠিক আছে, অতএব বলছে লোক সংখ্যা বৃদ্ধির হার কত, এটাই চেয়েছে তো, চেয়েছে কি হারে বৃদ্ধি পেলে। অতএব উত্তর লিখবে লোক সংখ্যা বৃদ্ধির হার, লোক সংখ্যা বৃদ্ধির হার 9.1/11%। দেখো হলো, 4 দাগের একটা হলো। এবার দেখো 4 দাগের 2-এ যাবো, যেখানে প্রসেসটা একদম সহজ অঙ্ক, ঠিক এইভাবেই করবে যেভাবে করে দিলাম। প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলের প্লেলিস্টে। সালের সমস্ত কোশ্চেনের সলিউশন পাবে। সালের 2017 সাল থেকে পরপর সমস্ত সালের মাধ্যমিকের গণিত প্রশ্নের সম্পূর্ণ সলিউশন করা আছে। প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে তার সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে, সেগুলো আমাদের প্লেলিস্টে পরপর রাখা আছে, সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, যা সমস্যা হবে প্লেলিস্টে গিয়ে তার সলিউশন তোমরা করতে পারবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। পরবর্তী ক্লাসগুলি পাবলিশ করার সাথে সাথে পেয়ে যেতে তোমরা অবশ্যই নোটিফিকেশন অন করে রাখো, সাবস্ক্রাইব করো প্লাস নোটিফিকেশন অন করো। 4 দাগে 2-টা বলেছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 11:12। ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 11:12। ঠিক আছে, আমরা কি ধরবো, আমরা দুজনের মূলধন ধরে নেবো। একজনের ধরবো, ধরি এ এর মূলধন, আমরা ধরে নিচ্ছি দুজনের মূলধন দুটো ধরে নিচ্ছি। ধরি এ এর মূলধন 11p টাকা ও বি এর মূলধন 12p টাকা। ঠিক আছে, এ এর মূলধন 11p টাকা ও বি এর মূলধন 12p টাকা। আচ্ছা, তাদের লাভ্যাংশের অনুপাত 3:4। লাভ্যাংশের অনুপাত ইজ ইকুয়াল টু 3:4। ঠিক আছে, আচ্ছা আর কি বলেছে, বি এর মূলধন ব্যবসায় 11 মাসের জন্য খাটে। বি এর মূলধন ব্যবসায় 11 মাস খাটে। তাহলে চেয়েছে এ এর মূলধন কতদিন খাটছে, তাই তো, এটাই চাইবে নিশ্চয়ই। তবে এ এর মূলধন কত সময়ের জন্য খেটেছিল। ধরি এ এর মূলধন, খেটেছিল x মাস, এটা আমরা ধরে নিচ্ছি। ধরি এ এর মূলধন খেটেছিল x মাস। অতএব এ এর 1 মাস হিসাবে মূলধন কত হবে, এর 1 মাস হিসাবে মূলধন, এর দেখো এখানে এর মূলধন 11p টাকা, 11p ইন্টু এর মূলধন খেটেছিল x মাস, এত টাকা, তাহলে 11px টাকা। আর বি এর 1 মাস হিসাবে মূলধন, এটা কত হবে, বি এর টাকা হচ্ছে 12p আর এটা খেটেছে 11 মাস, এত টাকা। 11 × 12 132p, এত টাকা। তাহলে শর্তানুসারে এটা মূলধন অনুপাতের সঙ্গে সমান হবে। অতএব শর্তানুসারে এখানে হয়ে যাচ্ছে, অতএব শর্তানুসারে a is to b 12 by 11px is to 132p is equal to 3:4। ঠিক আছে, এটা আসছে 3:4। তাহলে এখানটা ক্যালকুলেশনটা দেখেছো, আমরা একটু মুছছি, দেখো প্রসেসটা এখানটা। বা x এর মানটা নির্ণয় করতে হবে, 11px by 132p is equal to 3/4। pp কেটে দিচ্ছি, 11p 11p কাটছে, তাহলে এটা 12 পড়ে থাকছে। তাহলে x/12 is equal to 3/4, বা x is equal to 3/4 into 12, এটা 3,
বা x ইজিক্যাল টু 3 × 3 9। তাহলে উত্তর লিখবে, দেখো উত্তর লিখবে খুব সহজ। দেখো আমরা এটা ধরে নিচ্ছি গেলাম যে a এর মূলধন খেটেছে x মাস, তাই তো। তাহলে উত্তর লিখবে a এর মূলধন খেটেছিল 9 মাস। উত্তর লিখবে a এর মূলধন খেটেছিল 9 মাস। চেয়েছে a এর মূলধন, তাহলে a এর মূলধন কত সময়ের জন্য খেটেছিল? a এর মূলধন খেটেছিল 9 মাসের জন্য। পরবর্তী অঙ্ক দেখো, স্টেটমেন্টগুলো অবশ্যই লিখবে। প্রত্যেকটা অঙ্কের উত্তর বলে দিচ্ছি, আমরা আগেরটা লিখেছি, এটা লিখলাম না, বলে দিলাম, অবশ্যই লিখবে উত্তরটা। 3 দাগেরটা দেখো, উত্তর লিখবে a এর মূলধন খেটেছিল 9 মাস। 3 দাগের কি বলেছে? 3 দাগে বলেছে একটা রিলেশন বলেছে x/2 y/2 = z/4 হলে একটা সম্পর্ক দিয়েছে, তার মান চেয়েছে। আমরা ধরে নিচ্ছি, ধরি x/2 = y/2 = z/4 k। k অশূন্য ধ্রুবক, k অশূন্য ধ্রুবক। অতএব x = 2k, y = 2k, z = 4k, তাই তো। কিসের মান চেয়েছে? 3x + 4y + z। অতএব 3x + 4y + z বাই x + 3y এর মান, x + 3y = 3 × 2k + 4 × 2k প্লাস z এর মান 4k, x এর মান 2k প্লাস 3 × y এর মান 2k, y এর মান 2k। এটা হয়ে যাচ্ছে 6k প্লাস 8k প্লাস 4k বাই 2k প্লাস 6k। এটা হয়ে যাচ্ছে 8, 6 আর 4 10, 18k বাই 8k। k যেহেতু নট ইকুয়াল টু 0, অশূন্য ধ্রুবক, তাই এটা কেটে দেওয়া যাবে। কেটে গেলে কি আসছে? এটা আবারও যদি 2 দিয়ে কেটে দিই 9/2 চলে আসছে। 9/2, তাই তো। 9/2 নয়, 9/4। 9/4 চলে আসছে, দেখো। ঠিক আছে, তাহলে বলেছে যে এর মান কত লিখবে? এটা লিখবে যে এত এর মান 4। অতএব 3x + 4y + z বাই x + 3y এর মান 9/4। ঠিক আছে, এইভাবে করবে। নেক্সট দেখো, 3 দাগের হয়ে গেল, এবার 4 দাগে যাবো। প্রসেসটা দেখে নাও। 4 দাগের অঙ্ক, কি বলছে 4 দাগেরটা? 4 দাগের অঙ্ক বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে ও বৃত্তের কেন্দ্র, COD 120 ডিগ্রি। বৃত্ত অঙ্কন করতে হবে অবশ্যই, স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করবে। এটা 120 ডিগ্রি মতো নিয়ে আগে, এটা ধরো COD 120 ডিগ্রি হলো। এরকম মনে করো বৃত্ত অঙ্কন করছো, এটা ও, COD 120 ডিগ্রি। এটা নিশ্চয়ই বি হবে, এটা এ হবে, বি হবে, এটা এ হবে, তাই তো। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, যেখানে COD 120 ডিগ্রি। আচ্ছা, BAC 30 ডিগ্রি। BAC যোগ করি, এইটা 30 ডিগ্রি। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, এবং ও বৃত্তের কেন্দ্র, কোণ COD = 120 ডিগ্রি লিখলে। আচ্ছা, এবং আর কি দেওয়া আছে? কোণ BAC = 30 ডিগ্রি। BAC 30 ডিগ্রি, ঠিক আছে। আর কি দেওয়া আছে? এইটাই দেওয়া আছে। তাহলে BOC আর BCD এর মান, BOC আর BCD, এটা O, B যোগ করছি, O, B যোগ করলাম, ঠিক আছে। এবার দেখো BC বৃত্তচাপের সাপেক্ষে, BC বৃত্তচাপের সাপেক্ষে এই যে BOC কেন্দ্রস্থ কোণ,
কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ এবং কোণ বিএসি বৃত্তস্থ কোণ। এই যে বিএসি বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় আমরা জানি। অতএব কোণ বিওসি ইজ ইকুয়াল টু 2 কোণ বিএসি, অতএব 2 ইন্টু 30 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এইটা হয়ে গেল বিওসি, এই যে বিওসি এটা 60। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ বিওসি এর বিওসি 60 ডিগ্রি। আচ্ছা, ওবি সমান ওসি বাহু, একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুটো বাহু সমান। তো একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে এটা 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত? 180 মাইনাস 60 120। 120 থেকে এই দুটো সমান দুভাগে ভাগ হবে, যেহেতু দুটো বাহু সমান বিপরীত কোণগুলো সমান। ঠিক আছে, অতএব কোণ সিবিও সমান কোণ বিসিও সমান 120 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। হলো 60 ডিগ্রি আসছে। এবার দেখো কি বলেছে, এই ত্রিভুজে চলে এসো, ত্রিভুজ সিওডি। ত্রিভুজ সিওডি এর ওসি সমান ওডি, এরাও একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব তাহলে এইটা 120 হয়ে গেছে, তাহলে এইটার আর এইটার সমষ্টি কত? এইটার আর এইটার পুরোটা সমষ্টি হয়ে যাচ্ছে 180 মাইনাস 120 60 ডিগ্রি। তার মানে দুটো নিশ্চয়ই 30 30 হবে, এইটাও 30 এইটাও 30, সমান কোণ হবে তো, যেহেতু বিপরীত বাহুগুলো সমান, এইটা আর এইটা সমান। অতএব কোণ ওসিডি সমান সিডিও সমান 60 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। ঠিক আছে, এইটা আসছে। দেখো কি চেয়েছে এখানে, বিওসি কোণের মান, বিওসি পেয়েছি আমরা, হ্যাঁ বিওসি চেয়েছে তো একটা, অতএব বিওসি আর বিসিডি, অতএব কোণ বিওসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, কোণ বিসিডি পুরোটা ইজ ইকুয়াল টু বিসিও প্লাস ওসিডি। বিসিও হয়ে যাচ্ছে এটা 60 ডিগ্রি, এই যে এইখানে এনেছি আমরা 60 ডিগ্রি। বিসিও মানে হচ্ছে বিসিও, তার মানে হচ্ছে এই যে বিসিও এটা, আর এটা ওসিডি এই যে এখানে ওসিডি 30 ডিগ্রি, তাহলে এটা চলে এলো 90 ডিগ্রি। এই দুটো অ্যান্সার এসে গেল। দেখো দেখো নাও প্রসেসটা। পরেরটা দেখো 5-এর দাগে যাচ্ছি, 4-এর দাগের হয়ে গেল, 5-এর দাগে যাচ্ছি। সহজ অঙ্ক ছিল। পাঁচের দাগ কি বলেছে, 5-এর দাগ বলেছে কোন রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য কত? একটা রম্বস আঁকছি আমরা। মনে করি ABCD একটি রম্বস, যার এই যে বিডি একটা কর্ণ, এটা নিশ্চয়ই বড় কর্ণটা, আর এসি একটা কর্ণ, যার এসি ও বিডি দুটি কর্ণ। ঠিক আছে, আমরা মনে করছি একটা 12 একটা 16, মনে করি এসি সমান 12 সেমি এবং বিডি সমান 16 সেমি। ঠিক আছে, রম্বসের কর্ণদ্বয় আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এইটা 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 এই চারটে কোণই সমকোণ হয়ে যাচ্ছে। তার মানে যে প্রত্যেকটা ত্রিভুজ এওবি বিওসি সিওডি এওডি প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ, কেন্দ্রে সমকোণ হচ্ছে। ঠিক আছে, অতএব আবার সমদ্বিখণ্ডিত করে, অতএব ও এ সমান ও সি সমান এটা 12/2 সেমি সমান 6 সেমি,
আচ্ছা, ও বি সমান ও ডি সমান 16/2 সেমি সমান 8 সেমি। ঠিক আছে, তাহলে আমরা এ ও বি নিয়ে ক্যালকুলেশন করছি। এইটা 6 সেমি আর এইটা 8 সেমি। ঠিক আছে, আচ্ছা, অতএব ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে পাই সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাহলে এইটা সমকোণ হলে এটা তার বিপরীত বাহুটা অতিভুজ। এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তাই তো? তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? ও এ হচ্ছে 6, এটা 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার হয়ে যাচ্ছে 36 প্লাস 64, তাহলে এ বি স্কোয়ার হয়ে যাচ্ছে 100। অতএব এ বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, অতএব এ বি ইজ ইকুয়াল টু 10। অতএব দেখো সহজ অঙ্ক, রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। কত সহজে চলে এলো দেখো, রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য এসে গেল 10 সেমি। নেক্সট দেখো কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা এর বৃহত্তম মান নির্ণয় করো। সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান এটা দেখে নাও, তারপর সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মানে যাব। এখানে যেহেতু 0 থেকে 90 ডিগ্রি, তোমরা এটা জানো, ছকটা করেছো যে 0 থেকে 90 ডিগ্রি তোমাদের যেহেতু ক্লাস 10 এর সিলেবাসে আছে, এই যে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে সমস্ত কিছুর মানই পজিটিভ হয়, তাই সাইন থিটা প্লাস কস থিটার মান যে পজিটিভ হবে এটা আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এর বৃহত্তম মান পজিটিভ ভাবে বুঝতে পারছি। আমরা কি জানি, আমরা জানি সাইন থিটা মাইনাস কস থিটা তার স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0। অতএব মাইনাস 2 সাইন থিটা কস থিটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু -1। তাহলে মাইনাস দিয়ে যদি আমরা উভয় দিক দিয়ে মাইনাস দিয়ে তুলে দিই, সাইনটা চেঞ্জ হয়ে যায়। আমরা আগে বহু আলোচনায় বলেছি, যেমন ধরো যে -1 গ্রেটার দ্যান কি হয়, গ্রেটার দ্যান -2। -1 তো -2 হচ্ছে বড়, যদি মাইনাস সরিয়ে দেওয়া হয় তাহলে 1 লেস দ্যান 2, তো সাইনটা চেঞ্জ হচ্ছে। -1টা -2 হচ্ছে বড়, যদি মাইনাস সরিয়ে দেওয়া হয় 1 লেস দ্যান 2 হয়ে যাচ্ছে, সাইন চেঞ্জ হবে। এখানেও তাই, 2 সাইন থিটা কস থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার দেখো আবার আমরা কি জানি, সাইন থিটা প্লাস কস থিটা চেয়েছে, অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ, এইটা এর মানটা যখন আমরা পুট করছি লেস দ্যান ইজ ইকুয়াল টু, এখানেও লেস দ্যান ইজ ইকুয়াল টু হয়ে যাবে। 2 সাইন থিটা কস থিটার মান লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, এখানে 1 হয়ে গেল, এখানে সাইনটা লেস দ্যান ইজ ইকুয়াল টু হয়ে গেল, এটা 2 হয়ে যাচ্ছে। অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু লেস দ্যান ইজ ইকুয়াল টু 2, তাহলে রুট করে দিলে সাইন থিটা প্লাস কস থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু √2 হয়ে যাচ্ছে। দেখো, তার মানে এর মানটা √2 বা তার চেয়ে কম, তাহলে সর্বোচ্চ মান কত, √2। অতএব সাইন থিটা প্লাস কস থিটা এর বৃহত্তম মান √2 আসছে। দেখো, এর বৃহত্তম মান √2। ঠিক আছে, 6টা হলো। নেক্সট দেখো 7এর অঙ্কে যাব। 7এর অঙ্ক কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা, এইরকম অঙ্ক আছে, এটা দেখে নিয়েছো। পরের অঙ্কে যাচ্ছি, 7এর অঙ্কে। লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক আছে, পরিমিতির অঙ্ক। এই যে 2 নম্বরের কোশ্চেনগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, ছেলেমেয়েরা
এই 2 নম্বরের কোশ্চেনগুলোই বেশি ভুল করে আসে বা এই জায়গাগুলোই অ্যাটেম্প করতে পারে না। একটি নীল লম্ববৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি ও বক্রতলের ক্ষেত্রফলের 1/3 অংশের সমান হলে চোঙের উচ্চতা ও ব্যাসের অনুপাত নির্ণয় করতে বলেছে। ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক। তাহলে ব্যাসার্ধ আর একক। ব্যাসার্ধ আর একক মানে কি, ব্যাস 2r হয়ে যাবে এবং উচ্চতা h একক ঠিক আছে। অতএব চোঙের লম্ববৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি কত? লম্ব বৃত্তাকার চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার বর্গ একক ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার বর্গ একক। 2 পাই আর স্কোয়ার বর্গ একক এলো 2 পাই আর স্কোয়ার বর্গ একক। আচ্ছা, চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত? 2 পাই আর এইচ, তাই তো? চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ বর্গ একক। ঠিক আছে, এখানে বলেছে চোঙের দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি বক্রতলের ক্ষেত্রফলের 1/3 অংশ। শর্তানুসারে 2 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ ইন্টু 1/3 বক্রতলের ক্ষেত্রফলের 1/3 অংশ। তাহলে চোঙের উচ্চতা আর ব্যাসের অনুপাত, তার মানে এইচ ইজ টু 2r চেয়েছে, উচ্চতা আর ব্যাসের অনুপাত, ব্যাস 2r হয়। ঠিক আছে, এইটা আমরা 2 পাই আর কেটে দিই, আর পড়ে থাকছে। অতএব তাহলে r ইজ ইকুয়াল টু h/3, অতএব h/r ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। তাহলে h/2r, 2 দিয়ে ভাগ করলে 3/2, অতএব h ইজ টু 2r ইজ ইকুয়াল টু 3:2। অতএব লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসের অনুপাত 3:2 আসছে। এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম আমরা উভয় দিকে, এই লাইনটার পর উভয় দিকে 2 দিয়ে ভাগ, তাহলে rটা 2r হয়ে গেল, 3/2 হয়ে গেল। অতএব লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাসের অনুপাত ইজ ইকুয়াল টু 3:2 হয়েছে 6টা। নেক্সট দেখো 7টায় যাব। আচ্ছা, এটা 7টাই হয়ে গেল, এটা 7টা হলো, 6টা আগেই হয়ে গেছিল। 6টা ছিল সাইন থিটা প্লাস কস থিটার অঙ্ক ছিল, বিশদতম মান। আচ্ছা, তার আগে 5টা ছিল রম্বসের অঙ্ক, সেটাও করেছে। এটা 7টা হলো। এবার 8এর অঙ্ক, একটি গোলকের আয়তন 4/3 বাই r কিউব ঘন একক, গোলকটি একটি ঘনকে অন্তর্লিখিত। আচ্ছা, 8এর অঙ্ক দেখো। একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, তাই তো? একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। আচ্ছা, গোলকটি একটি ঘনকে অন্তর্লিখিত। এটা গোলক, এটা ঘনকে, গোলকটি অন্তর্লিখিত। এই যে গোলকটা এই ঘনকে অন্তর্লিখিত। তাহলে এখানে এই যে গোলকটা, এটা গোলকের, অতএব গোলকের ব্যাসার্ধ কত? অতএব গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু r একক। তাহলে অতএব গোলকের ব্যাস কত? অতএব গোলকের ব্যাস এখানে হয়ে যাচ্ছে 2r একক। তাহলে গোলকের ব্যাসটাই কার সঙ্গে সমান হবে? গোলকের ব্যাসটাই হবে ঘনকের, এইটা মনে করো ঘনক। অতএব ঘনকের বাহু ইজ ইকুয়াল টু 2r একক।
গোলকের ব্যাস, এই যে ব্যাসটা আর ঘনকের বাহু সমান হবে, অতএব ঘনকের আয়তন কত হয়, বাহু কিউব 2r তার হোল কিউব, এত ঘন একক, তাহলে 8r কিউব ঘন একক। ঠিক আছে, এইটা দুটোর আয়তন বেরিয়ে গেল। এবার কি বলেছে, এবার বলেছে যে ঘনকটির এবং গোলকটির আয়তন অনুপাত, অতএব ঘনক ও গোলকের আয়তনের অনুপাত 4/3 r কিউব ইকুয়াল টু 8r কিউব। তাহলে 4r কিউব দিয়ে যদি আমরা ভাগ করে দিই, এটা কি হয়ে যাচ্ছে দেখো, এটা পাই আকারেও আমরা রাখতে পারি, পাই আকারেও রাখতে পারি, আবার পায়ের মানটা ভেঙে দিচ্ছি। প্রথমে আমরা 4r কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি, 4r কিউব দিয়ে ভাগ করে দিলে এটা, আর এখানে পাই থাকছে, π/3 2। আচ্ছা, পায়ের মান যদি বসিয়ে দিই 1/3 ইন্টু 22/7 2, তাহলে হয়ে যাচ্ছে 22/21 2, তাই তো, 3/7 21 হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, আবার হয়ে যাচ্ছে 22/9, এটা এদিকে লিখছি দেখো, তারপরে হয়ে যাচ্ছে 11/21 তাহলে এবার 21 দিয়ে গুণ করে দিলে 11:21 আসছে, দেখো 11:21, এটা অ্যান্সার আসছে। কি আগে চেয়েছে, এখানে বলেছে ঘনক এবং গোলক। আচ্ছা, আমাদের ঘনকটা আগে বলা হয়েছিল, ঘনক আগে হবে, 4/3 r কিউব, তাহলে 4r কিউব দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে 2, আর এটা হয়ে যাচ্ছে π/3, তাহলে হয়ে যাচ্ছে 2, পায়ের মান 22/7 ইন্টু 1/3, তাহলে হচ্ছে 2 দিয়ে প্রথমত ভাগ করে দিই, 1:11/21, তার মানে 21:1। ঘনক ও গোলকের আয়তন 21:1 আসছে, আমরা আগে পরে নিয়ে ফেলেছিলাম 21:11। ঠিক আছে, দেখানোর প্রসেসটা আরেকটা হয়ে গেল। এবার 9 অঙ্কে যাবো আমরা, 8 অঙ্ক হয়ে গেল। আচ্ছা, 9 অঙ্ক দেখো, নয়ের অঙ্ক বলছে এখানে 9 বলেছে x-1/x 3√2 হলে x² + 1/x, x-1/x = 3√2, এটা প্রদত্ত আছে, একদমই সহজ অঙ্ক দিয়েছে। x² + 1/x², এর সূত্র আছে x² + 1/x², এইটা হয়ে যাচ্ছে x তার হোল স্কোয়ার, আর এটা 1/x তার হোল স্কোয়ার। এটাকে a ভাবো, এটাকে b ভাবো, a² + b² কে আমরা লিখতে পারি a + b তার হোল স্কোয়ার - 2ab, আবার একটা ফর্মে লিখতে পারি a - b তার হোল স্কোয়ার + 2ab, দুটো ফর্ম। ঠিক আছে, a + b তার হোল স্কোয়ার - 2ab, আর একটা a - b তার হোল স্কোয়ার + 2ab। আমাদের a - b এর মান দেওয়া আছে, তাই a - b আকারে লিখছি, a - b হোল স্কোয়ার + 2ab, 2 × x × 1/x, এটার মান দেওয়া আছে 3√2 তার হোল স্কোয়ার, x কেটে গেল +2, 3√2 এর মান কত, 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 + 2 = 20, অতএব x² + 1/x² এর মান হয়ে যাচ্ছে 20। ঠিক আছে, দেখো x² + 1/x² এর মান 20। নেক্সট দেখো 10 অঙ্ক, 10 অঙ্ক কি বলেছে, x² + 7x + m, x² + 7x + m = 0, এর বীজদ্বয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা m এর মান নির্ণয় করতে বলেছে। বীজদ্বয় ক্রমিক অখণ্ড সংখ্যা মানে বাস্তব হয়ে যাচ্ছে, তাই তো, ক্রমিক অখণ্ড সংখ্যা, ক্রমিক অখণ্ড সংখ্যা মানে পরপর অখণ্ড সংখ্যা, তাই তো, বীজদ্বয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা 9, 10 এইরকম, বা 10, 11। তাহলে সমীকরণ কি আছে, এর বীজদ্বয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা হয় তবে m এর মান, যেমন এখানে হতে পারে m এর মান চেয়েছে, সমীকরণ হয়ে যাচ্ছে x² + 7x + m, x² + 7x + m = 0। ঠিক আছে, বীজদ্বয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা হয় তবে m এর মান কত, তাহলে m এর মান এখানে হওয়া সম্ভব, ক্রমিক অখণ্ড সংখ্যা হলে 12 হলে এখানে মান চলে আসবে, এখানে দেখে বোঝা যাচ্ছে 12 হলে মান চলে আসবে। ঠিক আছে, ক্রমিক অখণ্ড সংখ্যা বীজদ্বয়। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি একটি বীজ আলফা
অতএব অপরটি কত, অপরটি আলফা প্লাস ওয়ান, তাই তো? তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তার মানে -7। তাহলে 2 আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু -7, তাই তো? অতএব 2 আলফা ইজ ইকুয়াল টু -7 -1, তাহলে 2 আলফা ইজ ইকুয়াল টু -8, বা আলফা ইজ ইকুয়াল টু -8/2, বা আলফা ইজ ইকুয়াল টু -4। অতএব আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু -4 প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু -3, -3 আসছে। অতএব তাহলে আলফার মান আমরা পেয়ে গেলাম, আর আলফা প্লাস ওয়ানের মানও পেয়ে গেলাম। তাহলে এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, তাই তো? অতএব বীজদ্বয়ের সমষ্টির মানটা পেয়েছি, আর বীজদ্বয়ের গুণফল কত, আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে এম হয়ে যাবে, তার মানে m বাই ওয়ান, সহগে কিছু নেই মানে। অতএব এম ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান, এইটা ইজ ইকুয়াল টু, এম এর মান হচ্ছে আলফার মান এখানে -4 ইন্টু -3 ইজ ইকুয়াল টু 12। অতএব এম এর মান 12। এম এর মান আসছে 12, দেখো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা 10-এরটা হলো, 11 অঙ্কে যাচ্ছি। sec থিটা প্লাস tan থিটা √3 হলে cos থিটার মান চেয়েছে। 11 অঙ্ক। sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু √3 আছে। sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু √3। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এটাকে যদি a স্কয়ার ভাবি, এটাকে b স্কয়ার ভাবি, তাহলে কি হয়ে যাচ্ছে, sec থিটা মাইনাস tan থিটা ইন্টু sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে অতএব sec থিটা মাইনাস tan থিটা ইন্টু √3 ইজ ইকুয়াল টু 1। অতএব sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3, 1/√3 আসছে, ঠিক আছে? এবার দেখো, তাহলে এইটা আমাদের 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দাও। তাহলে দুটোকে যোগ করছি, 1 + 2 করে পাচ্ছি আমরা, 1 + 2 করে পাচ্ছি sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু √3। এই অঙ্কটা ক্লাস 11 এর বইও তোমরা পাবে, 11 বইয়ের ফার্স্ট চ্যাপ্টারে অল সাইন ট্যান কস, বা আমাদের যে সলভ করা আছে দেখবে 11 এর ফার্স্ট চ্যাপ্টার, ত্রিকোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টার সলভ করা আছে, ত্রিকোণমিতির কোণানুপাতের যে চ্যাপ্টার, সেখানে ট্যান ট্যান কেটে গেল, 2 sec থিটা ইজ ইকুয়াল টু √3 প্লাস 1/√3, তাই তো? অতএব 2 sec থিটা ইজ ইকুয়াল টু √3 লসাগু, √3 3 প্লাস 1, তাহলে বা এখানে 2 sec থিটা, তাহলে 2 sec থিটা ইজ ইকুয়াল টু 4/√3। অতএব sec থিটা ইজ ইকুয়াল টু 4/2√3। অতএব sec থিটা ইজ ইকুয়াল টু 2/√3। তাহলে cos থিটার মান কত, উল্টে যাবে, √3/2, 2/√3টা উল্টে গিয়ে √3/2 হয়ে গেল, ঠিক আছে? 2/√3টা উল্টে গিয়ে √3/2 হয়ে গেল। তাহলে এখানে লিখবে যে cos থিটার মান, এখানে cos থিটার মান চেয়েছে, অতএব cos থিটার মান, অতএব cos থিটা এর মান √3/2, ঠিক আছে? cos থিটার মান √3/2। দেখো হলো 11টা। এবার 12 অঙ্কে যাচ্ছি আমরা, দেখে নাও প্রসেসটা, একদম সহজ অঙ্ক। 12 পেজ নাম্বার 995, 995 পাতার যে কোশ্চেন, সেটা আমরা সলভ করছি। আচ্ছা, এবার আজকের লাস্ট অঙ্ক দেখো, 2 নম্বর করে যে কোশ্চেন সলভ করছি 4 দাগের, তার যে শেষের অঙ্কটা আছে সেটা বলছে যে কিউআর চাপের উপর অবস্থিত কিউএআর ও কিউপিআর দুটি পরিধিস্থ কোণ। দেখো এইরকম, এটা যদি কিউ হয়, এখানে যদি আর হয়, এই যে কিউ এ আর,
আর কিউ পি আর দুটি পরিধিস্থ কোণ। এটা এ আর কিউ পি আর দুটি পরিধিস্থ কোণ। ঠিক আছে, এখানে কি বলেছে, অবশ্যই পেন্সিল কম্পাস ইউজ করে ছবি আঁকবে, স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে। কিউ আর চাপের উপর দুটি পরিধিস্থ কোণ পি আর কিউ 80 ডিগ্রি। পি আর কিউ এই কোণটা 80 ডিগ্রি বলে দিয়েছে পুরো কোণটা। আচ্ছা, তাহলে দেখো কিউ আর চাপের উপর অবস্থিত কোণ কিউ এ আর ও কোণ কিউ পি আর দুটি পরিধিস্থ কোণ কিউ এ আর ও কোণ কিউ পি আর পরিধিস্থ কোণ। ঠিক আছে, কিউ এ আর ও কিউ পি আর দুটি পরিধিস্থ কোণ দেয়া আছে, প্রদত্ত পি আর কিউ 80 ডিগ্রি। প্রদত্ত কোণ পি আর কিউ ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি। ঠিক আছে, আর কি দেয়া আছে, পি আর ইজ ইকুয়াল টু পি কিউ। পি আর ইজ ইকুয়াল টু পি কিউ। অতএব ত্রিভুজ পি আর পি কিউ আর এর পি আর ইজ ইকুয়াল টু পি কিউ। পি কিউ, তাহলে পি আর এর সঙ্গে পি কিউ সমান, তাহলে পি আর এর বিপরীত বাহু হচ্ছে কিউ কোণটা। অতএব পি কিউ আর সমান কোণ, এর বিপরীত বাহু এর বিপরীত কোণ এইটা, তাহলে পি কিউ এর বিপরীত কোণ এইটা, পি আর কিউ। তাহলে এর এইটা 80 ডিগ্রি বলেই দিয়েছে, অতএব কোণ পি কিউ আরও হয়ে যাচ্ছে 80 ডিগ্রি। অতএব ত্রিভুজ পি কিউ আর এর কোণ কিউ পি আর, এইটা একটা পি কিউ আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে এইটা 80 আবার এইটাও 80, তাহলে পি কোণের মান কত, কোণ কিউ পি আর ইজ ইকুয়াল টু লিখেছি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, সেখান থেকে মাইনাস এই দুটো সমষ্টি যোগ করছি, 80 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, 180 মাইনাস 160, 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার কি চেয়েছে এখানে, কিউ এ আর এই কোণটা চেয়েছে। এবার দেখো, যেহেতু কিউ আর বৃত্তচাপের, আচ্ছা এখানে তো দেয়াই ছিল, অতএব এখানে লিখে দিই কিউ আর চাপের উপর অবস্থিত এইটাও এইটা দুটি পরিধিস্থ কোণ, অতএব কোণ কিউ এ আর ইজ ইকুয়াল টু কোণ কিউ পি আর। এইটা হলে এটা সমান হবে, একই বৃত্তচাপের উপর অবস্থিত প্রত্যেকটা পরিধিস্থ কোণের মান সমান হয়। এই যে এটা স্টেটমেন্টটা লিখেছি, অতএব এইটা সমান এইটা পরিধিস্থ কোণ হয়। এবার এইটা পেয়ে গেছি, এই যে একটা কোণ পেয়ে গেছি, কিউ পি আর পেয়ে গেছি, কিউ পি আর এটা পেয়ে গেছি, তার মানে কিউ এ আর এর মান কত, অতএব এখানে উল্লেখ করে দিই, যেহেতু কোণ কিউ এ আর ও কোণ কিউ পি আর উভয়েই কিউ আর বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ, অতএব কোণ কিউ এ আর ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। এইটা 20 হয়েছে, এই যে এখানে 20 পেয়েছি, তার মানে এটাও 20। ঠিক আছে, দেখো এর সাথে সাথেই আমাদের আজকের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার, এর সাথে সাথে আমাদের আজকে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার এবিটিএ টেস্ট পেপারের এবিসিএ টেস্ট পেপারের মাধ্যমিক 2025-এর জন্য 995 পাতার যে পেজটা ছিল সেটা সলভ হলো। 1, 2, 3, 4 এই 4 দাগের 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনের সমস্ত শর্ট কোশ্চেনগুলো সলভ হলো। ঠিক আছে, ক্রমাগত আমরা এই এবিটিএ টেস্ট পেপার সলভ করতে থাকবো যতদিন না পর্ষদের টেস্ট পেপার হচ্ছে, তারপর পর্ষদ টেস্ট পেপার বেরিয়ে গেলে পর্ষদের টেস্ট পেপার সলভ করবো। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, পরবর্তী ক্লাসগুলো পেয়ে যেতে এবং আমাদের পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। ঠিক আছে, আজকের ক্লাস এখানে স্টপ করছি, পরবর্তী ক্লাসে অন্য কোনো একটা পেজের কোশ্চেন সলভ করবো এবং পরে এর দীর্ঘ কোশ্চেনগুলো সলভ করতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।